ব্রেন টিউমারের ওয়ার্নিং সাইন কি আপনি জানেন? মানে কিভাবে বুঝবেন যে ব্রেন টিউমার হতে পারে? আজকে আমরা এই ব্রেন টিউমার নিয়ে আলোচনা করতে পাশে পেয়েছি নিউরোকেয়ার ক্লিনিকের বিশিষ্ট চিকিৎসক নিউরোসার্জন ডক্টর তমজিৎ চক্রবর্তীকে। নমস্কার, আমি ডক্টর তমজিৎ চক্রবর্তী, কনসালটেন্ট ব্রেন অ্যান্ড স্পাইন সার্জন, কলকাতা। আজকের বিষয় মাথার যন্ত্রণা হলেই কিন্তু সেটা ব্রেন টিউমার নয়, কারণ এটা আমরা দেখেছি যে আমাদের শতকরা 96-97% যে মাথার যন্ত্রণা, সেগুলো কিন্তু তার মধ্যে কোনো মেজর প্রবলেম কিছু থাকে না। এই যন্ত্রণাগুলো আমাদের প্রত্যেকের পুরো লাইফ স্প্যানে কখনো কখনো হেডেক হয়েছে, মাথার যন্ত্রণা হয়েছে। তো মাথার যন্ত্রণা হলেই কিন্তু ব্রেন টিউমার নয়। ইনফ্যাক্ট মাথার যন্ত্রণা হলে সবসময় যে আমরা কোনো ডিজিজ বা কোনো রোগ ধরতে পারি তাও কিন্তু নয়। মাথার যন্ত্রণার কোনো কারণ খুঁজে পাওয়া যায় না, যেগুলো আমরা ইডিওপ্যাথিক বলে থাকি। কিছু ক্ষেত্রে কারণ পাওয়া যায়। যাদের কারণ পাওয়া যায় তাদের মধ্যেও আবার খুব অল্প শতাংশ ক্ষেত্রে ব্রেন টিউমার একটা কারণ হতে পারে। ব্রেন টিউমার এমন একটা রোগ বা এমন একটা ঘটনা যেটা কিন্তু ব্রেনের মধ্যে একটা সিগনিফিক্যান্ট রোগ। মানে এই রোগের যে মাথায় যন্ত্রণা হবে, আমরা দেখে থাকি যে আস্তে 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 সময়ের সাথে সাথে সেটা হয়তো বাড়বে। হয়তো শুরুর দিকে কোনো ওষুধ খেয়ে সেটা কন্ট্রোল হচ্ছিল, কিন্তু এখন আর সেই ওষুধ খেয়ে সেটা কন্ট্রোল হচ্ছে না। বা অনেক সময় মাথায় যন্ত্রণার সাথে কিছু ইম্পর্ট্যান্ট ফাইন্ডিংস বা ইম্পর্ট্যান্ট আরও কিছু সিমটমস আমরা দেখতে পাই। যেমন ধরুন মাথায় যন্ত্রণা হচ্ছে কারুর, তার সাথে তার একটা বমি বমি ভাব, যেটাকে আমরা নশিয়া বলি, বা অনেকবার বমি হচ্ছে, বা ধরুন চোখের মধ্যে ঝাপসা দেখছেন তিনি, ব্লাডিং, বা হয়তো পেশেন্ট আস্তে 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 ঝিমিয়ে পড়ছে, বা দেখা যাচ্ছে তার সাথে একটা খিঁচুনি হলো, বা অনেকের দেখা যায় যে কোনো একটা দিকে কোনো উইকনেস হলো, কথা বলতে অসুবিধা হলো। এই ধরনের যে সমস্যাগুলো থাকে সেগুলো খুব ইম্পর্ট্যান্ট ফাইন্ডিং, যেটা ব্রেন টিউমারের সাথে হয়তো রিলেটেড হতে পারে। তো সেই ক্ষেত্রে সেরকম যদি মাথায় যন্ত্রণা হয় আর তার সাথে যদি এই অ্যাসোসিয়েটেড প্রবলেমসগুলো থাকে, তাহলে অবশ্যই সতর্ক হতে হবে এবং অবশ্যই খুঁজে দেখতে হবে যে সেখানে কী প্রবলেম আছে ভেতরে। ব্রেন টিউমার কিন্তু অধিকাংশ ক্ষেত্রে বংশগত নয়। ব্রেন টিউমার আলাদাভাবেই হয়, যদিও এর সাথে অনেক জেনেটিক রিলেশন আমরা পাই। কিন্তু আগে কারোর ব্রেন টিউমার হয়েছে বা ধরুন এই জেনারেশনে কারোর ব্রেন টিউমার হয়েছে মানেই যে সামনের জেনারেশনে হতে পারে তা কিন্তু নয়। কিছু রোগ থাকে যে রোগগুলোকে আমরা অনেক সময় সিনড্রোমস বলি, মানে একসাথে অনেকগুলো সিস্টেমে তার প্রবলেমস থাকে। সেগুলো অনেক সময় একটা প্রজন্ম থেকে আরেকটা প্রজন্মে যেতে পারে, হ্যাঁ, এবং তার সব ক্ষেত্রে আবার যে ম্যানিফেস্ট হবে তাও কিন্তু নয়। আমরা জানি যে বংশগত রোগ কিছু কিছু ক্ষেত্রে ম্যানিফেস্ট করে, কিছু কিছু ক্ষেত্রে করে না। তো দেখা গেছে মূলত ব্রেন টিউমার রিলেটেড যে সমস্ত বংশগত রোগগুলো আছে সেগুলো কিন্তু খুব বেশি ডমিনেন্ট রোগ নয়, সেগুলো কিন্তু সবসময় যে ম্যানিফেস্ট হচ্ছে সেটা নয়। অধিকাংশ ব্রেন টিউমার, যে টিউমারগুলো ব্রেনের মধ্যে আমরা যা দেখে থাকি, দুটো জিনিস আমি এখানে বলে রাখি। এক, যেটা আমাদের কাছে পেশেন্ট প্রশ্ন করে যে সব ব্রেন টিউমার মানেই কি সে ক্যান্সার বা ব্রেন টিউমার মানেই কি মৃত্যু, তা কিন্তু নয়। এটা দেখা গেছে যে শতকরা 75-80% ব্রেন টিউমার কিন্তু ক্যান্সারাস নয়, নন ক্যান্সার, বিনাইন টিউমার। 20-25% পেশেন্টের ক্ষেত্রে ব্রেন টিউমার ক্যান্সারাস হয়। আবার যাদের ক্যান্সারাস হচ্ছে তার উপরও যে খুব খারাপ ধরনের ক্যান্সার সবসময় কিন্তু তাও নয়। তো এটা একটা জায়গা। আরেকটা জায়গা হচ্ছে যে ব্রেন টিউমারকে কি অপারেশন করতেই হবে? অপারেশন কিন্তু ব্রেন টিউমারের ক্ষেত্রে আমরা অধিকাংশ ক্ষেত্রে করে থাকি, সেটা বড় অপারেশন হোক বা বায়োপসি হোক। এটা ডিপেন্ড করছে টিউমার কোথায় রয়েছে বা টিউমার কত ভেতরে রয়েছে, কোন পজিশনে রয়েছে, এবং পেশেন্ট কী নিয়ে আমার কাছে এসেছে। দেখুন, ব্রেন টিউমারের যে টিউমারটি পেশেন্টের মাথার মধ্যে হয়েছে সেটা যে বিনাইন বা সেটা যে ক্যান্সার নয়, সেটা বোঝার জন্য আমার কাছে কিন্তু বায়োপসি দরকার। এই বায়োপসি যতক্ষণ না পাওয়া যাবে আমরা কিন্তু সিটি স্ক্যান বা এমআরআই দেখে একটা ধারণা করতে পারি, কিন্তু সবসময় যে ধারণা সেটা সত্যি হবে তা কিন্তু নয়। যদি দেখা যায় যে অপারেশন করবার পরে, বায়োপসি করবার পরে সেটা কোনো ক্যান্সারাস টিউমার আসছে না, নন ক্যান্সারাস টিউমার আসছে, তাহলে হয়তো আমরা একটু আশ্বস্ত হই, তাহলে হয়তো সেক্ষেত্রে আমরা পেশেন্টকে সেভাবে কাউন্সেল করতে পারি। কিন্তু যদি দেখা যায় যে সে ক্যান্সারাস টিউমার আসছে, তাহলে সেক্ষেত্রে তার আলাদা ক্যান্সারের যেভাবে ট্রিটমেন্ট করা হয় সেভাবে ট্রিটমেন্ট করা। দেখুন, অপারেশন করাটা তো চিকিৎসকের ডিসিশনের উপর ডিপেন্ড করে
যে চিকিৎসকের কাছে উনি পরামর্শ নিতে গেছেন তিনি অপারেশন করা মনে করছেন কিনা। আমাদের কাছে অনেক নতুন নতুন টেকনোলজি এসেছে, তো আমরা ব্রেন টিউমার অপারেশন করবার আগেই টিউমারটার সম্বন্ধে অনেক কিছু জেনে ফেলতে পারি। তার মানে ধরুন টিউমারটা কতটা রক্তক্ষরণ হতে পারে, টিউমারটা যে লোকেশনে আছে সেই লোকেশনে অপারেশন করবার রিস্ক কতটা, বা অনেক সময় ব্রেনের খুব স্পেসিফিক কিছু জায়গা সেটাও কিন্তু আমরা ব্রেন টিউমার অপারেশন করবার সময় করার আগে জানতে পারি। এটা গেল অপারেশন করবার আগের অবস্থা, এবং পেশেন্টকে আমরা সেইভাবে স্টেবিলাইজ করে নিতে পারি। আর একটা হচ্ছে অপারেশন করবার সময় ডিউরিং সার্জারি আমরা অনেক প্রিকশনস নিতে পারি। আজকাল আপনারা হয়তো অনেকে শুনেছেন বা অনেকে শোনেননি একটা ঘটনা যাকে আমরা বলি অ্যাওয়েক ক্রেনিওটমি। তার মানে হচ্ছে পেশেন্ট জেগে আছে, পেশেন্ট কথা বলছে, অথচ পেশেন্টের ব্রেন টিউমারের অপারেশন হচ্ছে। তো আমরা সেসব করে থাকি যাতে করে পেশেন্টকে আমরা অ্যানাস্থেসিয়া কিন্তু দিচ্ছি না, কিন্তু পেশেন্টের ব্যথা করছে না, এবং পেশেন্ট জেগে থাকা অবস্থায় আমরা যখন সার্জারি যদি করি তাহলে আমরা বুঝতে পারবো যে অপারেশন করবার ফলে পেশেন্টের কথা বলতে কোনো প্রবলেম হচ্ছে কিনা, বা ধরুন কোনো ডান হাত বা বাঁ হাত নাড়াতে কোনো অসুবিধা হচ্ছে কিনা, বা অন্য কোনো সমস্যা পেশেন্টের হচ্ছে কিনা। তো এইভাবে আমরা উইথ ক্লোজড মনিটরিং অপারেশন করতে পারি। এবং অপারেশনের পরে তারপরেও কিন্তু ব্রেন টিউমারের চিকিৎসা অনেক উন্নত হয়েছে। আজকাল আপনারা সবাই জানেন যে নতুন নতুন ওষুধ বেরিয়েছে এবং রেডিয়েশন থেরাপি অনেক ভালো হয়েছে, যেমন গামা নাইফ, প্রোটন বিম থেরাপি। তো এই সব কারণে আমরা ব্রেন টিউমারের ওভারঅল যে একটা ট্রিটমেন্ট, সেই ট্রিটমেন্টটাকে কিন্তু খুব সাকসেসফুলি করি। সাধারণভাবে আমরা দেখেছি যে শরীরে যে কোনো জায়গায় যদি ক্যান্সারাস টিউমার হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু হয়তো ওভারঅল একটা লাইফ স্প্যানে তার একটা প্রভাব দেখা যায়। কিন্তু আমি একটু আগেই বললাম আপনাদের যে ব্রেন টিউমারের অধিকাংশ হচ্ছে নন ক্যান্সারাস টিউমার। তো যদি আমরা সেই টিউমারটা অপারেশন করে পুরোটা বের করে দিতে পারি, বা হয়তো যদি টিউমারটাকে আমরা অনেকটা তাকে অপারেট করে তার টিউমার ভলিউম কমিয়ে দিতে পারি, তাহলে কিন্তু দেখা গেছে তার লাইফ এক্সপেক্টেন্সির কোনো তফাৎ হয় না। কিন্তু যদি ক্যান্সারাস টিউমার হয়, ডেফিনেটলি এটা আবার ডিপেন্ড করছে যে কী ধরনের ক্যান্সার। যেমন ধরুন ব্রেন টিউমারের একটা প্রাইমারি ব্রেন টিউমার হয়, যে টিউমার ব্রেনের মধ্যে থেকে তৈরি হয় এবং একটা খুব হাই গ্রেড টিউমার যেটাকে আমরা গ্লায়োবাস্টোমা বলি। সেই টিউমারের ক্ষেত্রে কিন্তু দেখা গেছে উইথ অল এফোর্ট, উইথ বেস্ট এফোর্ট অলসো, পেশেন্টের লাইফ স্প্যান খুব কমে যায়, সেটা মোটামুটি 1.5 থেকে 2 বছরই হয়। তো এইভাবে ব্রেন টিউমার ডিপেন্ড করছে যে তার লাইফ এক্সপেক্টেন্সি কী ধরনের টিউমার হয়েছে তার উপর। ব্রেন টিউমার থেকে ব্রেন হেমারেজও হতে পারে। ইউজুয়ালি ব্রেন টিউমার থেকে যেটা হয় যে টিউমার এর মধ্যেই হেমারেজ হয়, মানে টিউমার যে অনেক বড় হয়ে গেছে সাইজে, পেশেন্ট হয়তো সময় মতো ডাক্তারবাবুর কাছে যেতে পারেননি বা কোনো কারণে, হ্যাঁ, কিন্তু আস্তে আস্তে টিউমারটা বড় হচ্ছে, হতে 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 দেখা যায় অনেক সময় টিউমারের ভেতরে হেমারেজ হয়। তো তাতে করে পেশেন্টদের একটা দেখা যায় যে একটা তার যে অসুবিধাটা হচ্ছিল, হঠাৎ করে অসুবিধাটা অনেকটা বেড়ে যায়। হয়তো তিনি অজ্ঞান হয়ে গেলেন, বা হয়তো তার একটা সিভিয়ার একটা ফিটস হলো বা কিছু, বা খুব মাথা ব্যথা বেড়ে গেল, এরকম। ব্রেন টিউমার এমন একটা রোগ, একে পুষে রাখা কিন্তু কখনোই উচিত নয়। কারণ ব্রেন টিউমার একটা, আমরা বলে থাকি যে ব্রেনের মধ্যে, ব্রেন হচ্ছে আমাদের শরীরের সমস্ত অর্গানগুলোকে কন্ট্রোল করে চালায়। তো তার ভেতরে একটা রোগ হয়েছে যেটা টিউমার, আস্তে 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 ব্রেনের বিভিন্ন অংশকে একটু একটু করে নষ্ট করে দিচ্ছে। এবং দেখা যায় যে যদি আমরা কেয়ারফুল না হই, বা আমরা জেনেও কোনো ডাক্তারবাবুর কাছে না যাই, হঠাৎ করে একদিন হয়তো ব্রেন টিউমার থেকে তার পক্ষাঘাত বা প্যারালিসিস হতে পারে, তার চোখের দৃষ্টি চলে যেতে পারে, তার এত বেশি হেডেক হতে পারে যে তাকে বাড়িতে রাখাই যাচ্ছে না, ওষুধ দিয়েও কম হচ্ছে না, হঠাৎ করে পেশেন্ট অজ্ঞান হয়ে যেতে পারে, এবং এমনকি পেশেন্টের মৃত্যু পর্যন্ত হতে পারে। তো সেই কারণে আমরা সবসময় এটাই রোগীদের বলে থাকি যে যদি কারোর কখনো তিনি শোনেন যে তার ব্রেনে কোনো টিউমার হয়েছে বা কিছু, তাহলে অবশ্যই আপনারা যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তারবাবুর কাছে যাবেন এবং পরামর্শ নেবেন। ব্রেন টিউমার যে এত বেশি হচ্ছে তার দুটো মূলত কারণ। ব্রেন টিউমার যে আমাদের সোসাইটিতে বেড়ে গেছে সেটা কিন্তু আমরা খুব ভালো করে বলতে পারি না। তার কারণ হচ্ছে হয়তো আগেকার দিনে এত ডায়াগনোসিস করা হতো না। আমাদের সোসাইটিতে আজকাল ডায়াগনস্টিক মডালিটি এত বেড়ে গেছে, আমরা কথায় কথায় সিটি স্ক্যান করাই, কথায় কথায় আমরা এমআরআই করাই, ফলে অনেক সময় এই টিউমারগুলো আগে যেগুলো আমরা জানতামই না যে তার হয়তো ব্রেন টিউমার হয়েছে, সেগুলোও ধরা পড়ে। খুব স্পেসিফিক্যালি যদি বলা হয় যে কিছু খাবার বাদ দিলে বা কিছু কেমিক্যাল সাবস্টেন্স বাদ দিলে মূলত কোনো খাবারের সাথে কিন্তু ব্রেন টিউমারের কোনো ডাইরেক্ট রিলেশন পাওয়া যায়নি। এবং আরেকটা কনফিউশন সবার ক্ষেত্রে থাকে যে এই যে এত মোবাইল টাওয়ার সিস্টেম, সেখান থেকে কি ব্রেন টিউমার জড়িত, এটা নিয়ে কিন্তু বাইরে প্রচুর রিসার্চ হয়েছে, কিন্তু এখনও অবধি কিন্তু কারোর সাথে কোনো ডাইরেক্ট রিলেশন আমরা পাইনি যে মোবাইল টাওয়ারের সাথে ব্রেন টিউমার জড়িত কিনা। অবশ্যই আজকের দিনে ব্রেন টিউমার আমরা খুব বেশি করে দেখছি। এটা দেখার মূল কারণ হচ্ছে এক তো জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে,
হ্যাঁ, 2 হচ্ছে যাদের ক্ষেত্রে এই হেডেক হচ্ছে, যাদের ক্ষেত্রে অন্য ধরনের সিমটমস তৈরি হচ্ছে, আমাদের ডায়াগনোসিস করার যে টেকনিক সেটা এত ভালো হয়ে গেছে এবং এত জায়গায় অ্যাভেলেবেল হয়েছে যে আমরা খুব তাড়াতাড়ি এটা ধরে ফেলতে পারছি। ব্রেন টিউমার অপারেশন একটা মেজর সার্জারির মধ্যে পড়ে, নিউরোসার্জারি, এবং সেক্ষেত্রে কিন্তু পেশেন্টকে সারা জীবন তার একটা কিছু নিয়মকানুন মেনে চলতে হবে। হ্যাঁ, এবং দেখা যায় যে তার মধ্যে একটা খুব উদাহরণবশত ব্রেনের ভেতরে যদি টিউমার থাকে তাহলে তার ব্রেনের অংশগুলোকে এমনভাবে ড্যামেজ করে যে সেখান থেকে পেশেন্টের পরবর্তীকালে মৃগী বা ফিটস আসার সম্ভাবনা থাকে। তো সেক্ষেত্রে আমরা সেই বিষয়ে আমরা খুব সাবধান থাকতে বলি, ওষুধ খেতে বলি। এছাড়া পেশেন্টের যদি ক্যান্সারাস টিউমার থাকে তাহলে আমি আগেই বলেছি যে তাকে অপারেশনের পরে যারা ক্যান্সার বিশেষজ্ঞ অনকোলজিস্ট তাদের পরামর্শ নিতে হবে। দরকার পড়লে তাকে রেডিয়েশন বা দরকার পড়লে তাকে অন্যান্য ওষুধের মাধ্যমে, কেমোথেরাপির মাধ্যমে চিকিৎসা করতে হবে। এছাড়া ব্রেন টিউমারের ফলে পেশেন্টের কিছু আমরা যেটাকে নিউরোলজিক্যাল ডেফিসিট বলি, মানে একটা সমস্যা সেটা হতে পারে। যেমন ধরুন কোনো পেশেন্ট যার একটা দিক হয়তো পক্ষাঘাতে তার হয়তো প্যারালাইসিস হয়ে রয়েছে, তো সেই জন্য তার কিছু লাইফস্টাইল চেঞ্জেস হয়ে যায়। কারোর হয়তো একটা চোখের দৃষ্টি কমে গেছে, তার জন্য কিছু তার লাইফস্টাইল চেঞ্জেস হবে। তো এইভাবে ব্রেন টিউমার অপারেশন পরে আমরা দেখি যে পেশেন্টের এই মুহূর্তে কী কন্ডিশন রয়েছে, পেশেন্টের কি কি ডেফিসিট এসেছে, কি কি জায়গায় সমস্যা তৈরি হয়েছে, সেইভাবে আমরা পেশেন্টকে পরবর্তী ভবিষ্যতের জীবনের জন্য আমরা আজকে আপনারা হয়তো খুব শুনবেন রিহ্যাবিলিটেশন বলে একটা কথা। তো আমরা সেই প্রোগ্রাম ডিসাইড করি রিহ্যাবিলিটেশন, যে তাকে আমরা কীভাবে কাজ করাবো এবং কীভাবে তারা আবার সমাজে ফিরে যেতে পারবে। অসংখ্য ধন্যবাদ ডক্টর তমজিৎ চক্রবর্তীকে আমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। আমার আরও পরামর্শ পেতে চোখ রাখুন মেডিটিপসে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন এই ভিডিওটি, কারণ আপনার শেয়ার করা এই ভিডিওটি হয়তো আরেকজনের উপকারে আসতে পারে। তাই প্লিজ সবাইকে বলছি, যত পারবেন আপনারা ভিডিওগুলো শেয়ার করুন, কারণ আপনার এই শেয়ার করা এই ভিডিও থেকে হয়তো আরেকজন উপকার পেতে পারেন। তাই অনুরোধ করছি আপনারা ভিডিওগুলো শেয়ার করুন এবং মেডিটিপসের পাশে থাকুন। পাশাপাশি যারা মেডিটিপস এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন আমাদের এই চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিয়ে অল বাটনটিকে ক্লিক করে দিন, যাতে নতুন ভিডিও আপলোড করলেই তার নোটিফিকেশান পেয়ে যান আপনারা। যদিও অনেকের মধ্যে ধারণা আছে যে আপনারা যে বলছেন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে, তো সাবস্ক্রাইব করতে টাকা লাগে শুনেছি। না, একদমই না, একটি টাকাও কিন্তু লাগে না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। তাই অনুরোধ জানাচ্ছি সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেলটিকে প্রেস করে দিয়ে অল বাটনটিকে ক্লিক করে দিন, যাতে নতুন ভিডিও আপলোড করলে সেটা আপনারা সঙ্গে সঙ্গে সেই ভিডিওর নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন। তাই যেতে বলে যাব যে অবশ্যই মেডিটিপসের পাশে থাকুন এবং দেখতে থাকুন মেডিটিপস।